নোটিশটা আমার সামনেও আছে। সিন্স ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড স্থগিত করা হয়েছে, নিশ্চয়ই স্থগিত তো এটাকে স্থগিত মানে কি টেম্পোরারি একটা মেজার। সো আমি যতটুকু ধারণা করছি বাজেট অধিবেশন চলছে, আমাদের একটা টাইম ফ্রেমিং কনস্ট্রেনের একটা বিষয় আছে, মানি বিল পাস এবং অন্যান্য জিনিসগুলো। অফকোর্স ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল পার্ট। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কোনো এক সময় আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। চিফ হুইপ সাহেব কিছু বলতে চাচ্ছেন? আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, এই ব্যাপারে কথা বলবো না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 মিনিটে একটা বক্তব্য রাখবেন, আপনি তাকে যদি সময় দেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় এইমাত্র উপস্থিত হয়েছেন, উনি কি 2-1 মিনিট সময় নিয়ে বলতে চান নাকি এখনই? জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, মেসেজটা দিতে চাই। এই বিষয়ে না, দ্যাট ইজ বিন সেটেলড। অন্য বিষয়ে এখনই বলবেন নাকি কিছুক্ষণ পরে বললে ভালো? সময় পাবো না, এটা বোধহয় যাওয়া দরকার। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু দয়া করে দেন 300 বিধিতে বক্তব্য দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরও অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39/2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা
ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 300 বিধিতে একটা বিষয়ে একটি বিবৃতি দেয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে কি বলতে পারবো? এটাও একই 2 মিনিট সময় লাগে। যদি এইরকম গ্রেট নিউজ থেকে থাকে, যেমন ধরেন নর্মালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলেই আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। সো উই আর রিয়েলি প্লিজড, ইটস এ গ্রেট নিউজ ফর দ্য বাংলাদেশ যে বিবৃতিটা দিলেন। এখন যদি আরেকটা এরকম গ্রেট নিউজ থাকে, অফকোর্স ইউ আর অ্যালাউড টু, সাবজেক্ট টু ইউর কনসিডারেশন যে গ্রেট নিউজ কিনা। এই বিষয়টা বোধহয় এই দিকেই তালি হবে, ওই দিকে তালি হবে, এই নিশ্চয়তা দিতে পারতেছি না। না, এইদিকে যদি তালি না পড়ে তাহলে তালির মানে তালি দিলে ভালো হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, আমি বলতে দিলে বলে কি আমরা একটু পরে শুনি, এই তালিটার ঐক্যটা থাকুক, আমরা একটু আলোচনা করি, পরে আবার শুনতে পারবো। 300 বিধিতে আমরা এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, বলেন। মাননীয় স্পিকার, আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না, আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর
রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ ইসান মিয়াকে ভিকটিম মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ ইসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সেকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সেকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমরা প্রসিডিংসে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু মাইকটা দেন, উনি শুনি কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে অ্যালাউ করেছিলেন। আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি এবং সেই হিসেবে আমরাও তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত। আমরা তার বিচার চাই এবং এই ধরনের উদাহরণ আরও সৃষ্টি হোক, এটা আমরা চাই। মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি যে গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন। এক্স্যাক্টলি, সবাই এটাকে সমর্থন করেছেন। কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি প্লিজ মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা, আপনি বলুন। জি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা অ্যালাউ করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না। আপনি বলেন কি বলতে চাচ্ছেন প্লিজ। কিন্তু ভেরি আনফর্চুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে
এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছেন। ঘটনাটা যেটা হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি যে জিশান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে, এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও 300 বিধির উপরে কিছু বলার থাকে না, তারপরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। কন্ডেম করি এবং এই ধরনের ঘটনা আসতে হবে। থ্যাংক ইউ। এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে। ইসলামী ছাত্র শিবির মাননীয় সদস্য আর দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত, কারণ এছাড়া ছবি আমাদের কাছে আছে। মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ, টেক ইউর সিট, বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য, আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন প্লিজ, টেক ইউর সিট এভরিওয়ান। বসেন। আচ্ছা, ঠিক আছে, বসেন, সবাই বসেন দয়া করে। সদস্য, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসেন সকলেই। জি, মাননীয় সদস্য, আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা, এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন প্লিজ, বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 300 বিধিতে কারো কথাই শোনা যাচ্ছে না, আপনারা বসেন। একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে, পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ,
দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025 এটা পরে 2025-26 অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, বসেন মাননীয় মন্ত্রী, বসেন, সকলেই বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন, বসেন। আমি রুলিং দিয়েছি, মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে। আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না। বসেন। এ পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি, উনাকে ফ্লোর দেইনি। জি, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেন, আপনারা বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসেন, 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 বসেন। ওনারাও বসবে, আপনিও বসেন, বসেন, বসেন। কিছুই রেকর্ডে কিছু নাই, আপনারা বসেন। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। ওনাকে দেয়া হয়নি। মাননীয় বিরোধী দলের নেতা, উপনেতা, আপনি বসেন। অর্ডার, অর্ডার, অর্ডার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী মাননীয় সদস্যগণের মধ্যে এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর নওগাঁ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলে হুদা। জনাব মোহাম্মদ ফজলে হুদা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। মাননীয় স্পিকার, বাজেট তো আসলে মানুষের স্বপ্ন। একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা বাজেট হয় প্রত্যেক বছর, জনগণের আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলন হয়। কিন্তু মাননীয় স্পিকার,
আজকে শুরুতেই যে দৃশ্য দেখলাম, দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, রক্ত, রাজপথ, জীবনদান, ম্যাডাম খালেদা জিয়ার আপোষহীনতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্দোলনে নেতৃত্ব, সব শেষে জুলাই অভ্যুত্থান, তারপরে আমরা বাজেট দিতে যাচ্ছি এবং বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবার পর আজকে প্রথম দিন। এই দিনটা শুরু হওয়া উচিত ছিল আনন্দের সাথে, ধৈর্যের সাথে। সাধারণ জনগণ যারা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আজকে আনন্দের বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে। 55 বছরে প্রথম শুনলাম বিদেশ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। একজন শুধু দোষর নয়, খুনি, তাকে। বিরোধী দলের এর মাঝে কোনো আনন্দ দেখলাম না। এটা একটা খুবই দুঃখের বিষয়। এ দেশকে অস্থিতিশীল করতে চান, বহুবার করেছেন। 86-তে করেছেন, 88-তে করেছেন, 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, মুসলমানদের বিপক্ষে গিয়েছেন। ইসলাম ধারণ করে কাজ না করেও ইসলামকে ব্যবহার করে গেছেন বছরের পর বছর। মানুষ এখন গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে। মানুষ দেখছে যে হ্যাঁ, আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যারের মানেই ইসলাম নয়, জামাতি ইসলাম মানেও ইসলাম নয়। বেহেশতের টিকিট দেওয়ার সেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নামে যে পরিচালনা করে, সেটাও কোনো ইসলামের ব্যাংক নয়। এই পরিস্থিতিতে যে বাজেটটা এসেছে, এই বাজেটটা কিন্তু জনগণের জন্য এসেছে, মানুষের জন্য এসেছে, সাধারণ মানুষের জন্য এসেছে, স্বাস্থ্যের জন্য এসেছে, শিক্ষার জন্য এসেছে, কৃষির জন্য এসেছে, সেবার জন্য এসেছে, মানুষের, এমনকি যারা সিনিয়র সিটিজেন তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, ব্যবসায়ীদের করা হয়েছে। বিগত দশকের পর দশক যে ব্যবসায়ীরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি যেটা দেয়া হতো, এটা কোনোদিনও ট্যাক্স আফটার অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স আসতো সেইটা কিন্তু সমন্বয় করতে পারত না। সেই সমন্বয়ের সুযোগ দেয়া হয়েছে এখানে। নিজস্ব শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা দেখেছি কতগুলো কাঁচামালের উপর সম্পূরক কর প্রত্যাহার করা হয়েছে, শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখেছি মেট্রো রেলে সিনিয়র সিটিজেনকে কিভাবে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে তাদের টিকিটের মূল্য, এবং ট্রেনে আমরা সিনিয়র সিটিজেনকে কিভাবে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করেছি। ক্যান্সার বলেন, ডায়ালাইসিস রোগী বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, এই সব দুরারোগ্য রোগের জন্য প্রত্যেক বছর মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এবং সমাজসেবা অধিদপ্তর, যেটা আমাদের সমাজসেবা এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের আমরা বরাদ্দের, সামাজিক সুরক্ষার বরাদ্দ রেখেছি। এমন পরিস্থিতি হয়েছে, আমরা পরিবেশকে কিভাবে আমরা নিয়েছি যে আমরা পেট্রোল চালিত গাড়িকে অনুৎসাহিত করে ইলেকট্রনিক গাড়িকে, যেটা পরিবেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, 2 মিনিট। থ্যাংক ইউ। আমাদের এই বাজেটে শুধু এরকমই নয়, এই বাজেটটা আমার দেখা মতে যতগুলো বাজেট আমরা দেখেছি, বিএনপি যতবার এসেছে, ম্যাডাম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যখন ভ্যাট করা হয়েছিল কিরকম আন্দোলনে গিয়েছিলেন, এই আমার সামনের যারা আছেন তারা সহ
একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদেরকে আমরা রাজপথে দেখেছি, যারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায় তাদেরকে আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা পরিচালন ব্যয় যেভাবে কমিয়েছি, আমরা উন্নয়ন বাজেট আবার বাড়িয়ে দিয়েছি। এমন বাজেট বাংলাদেশে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এই জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। যে চ্যালেঞ্জের কথাগুলো তারা বলছিলেন যে এটা টাকা আসবে কোত্থেকে, টাকা আসবে কোত্থেকে, আরে ভাই হাই হোসেন যদি করতেই থাকেন তাহলে আপনার টাকা আসবে না তো ভাই। টাকা আসার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। ওই নারীটা যে ওই দোকানে, গ্রামের দোকানে কিনবে, ওই নারী যে ওই 2,500 টাকা দিয়ে একটা ছাগল কিনবে, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চালু করছি। আমরা মানি কিভাবে মাল্টিপ্লায়ার হবে, কত দ্রুত মানি ইকোনমিতে মাল্টিপ্লায়ার হবে, আমরা যেভাবে কারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে উৎসাহিত করছি, ঠিক একইভাবে আমরা গ্রামীণ ইন্ডাস্ট্রিকে কিভাবে উৎসাহিত করছি, এই বাজেটে এসেছে। মাননীয় স্পিকার, এই বাজেট দেখে আমি আমার সামনে যারা বসে আছেন সম্মানিত সকল বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এদেশের স্বাধীনতা এসেছে জীবনদানের মাধ্যমে, 24 এসেছে জীবনদানের মাধ্যমে। আমরা তাদের সম্মান করি, মানুষের জন্য কাজ করি। এ বাজেট নিয়ে আমরা সমালোচনা না করে সরকারি দলকে সহায়তা করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে শুরুতেই মন্ত্রণালয় ভিত্তিক যে বাজেট বরাদ্দ হয়েছে সেখানে একটি বিশেষ খাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে 2049 কোটি টাকা বরাদ্দ হয়েছে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে যেরকম চমৎকার বাজেট হয়েছে তার বিপরীতে চমৎকার ঘটনা ঘটছে না। আমরা গতকাল অত্যন্ত পরিতাপের একটি বিষয় দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। এই বিষয়টিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য দিতে চাই। প্রথমেই বলতে চাই, একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে এবং এখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। 25-26 সালের সংশোধিত বাজেটেও রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে। তাহলে একই কাঠামো, একই প্রশাসন, একই সীমাবদ্ধতা নিয়ে আগামী সেশনে কিভাবে আরও বড় রাজস্ব সংগ্রহ করা হবে এ প্রশ্নের সন্তোষজনক উত্তর বাজেটে নেই। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকারকে বিপুল পরিমাণ ঋণের উপর নির্ভর করতে হবে। আরও উদ্বেগের বিষয় হলো সুদের পরিমাণ তথা ঋণের সুদ পরিশোধের মাধ্যমেই 1,27,000 কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ জনগণের করের একটি বড় অংশ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য নয়, বরং অতীতের ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে। ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে, অথচ যে ব্যাংকিং খাত থেকে একটি বড় অংশের ঋণ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
এবং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত গতিও বাড়ছে না। এই বাস্তবতায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য কী ধরনের কাঠামোগত সংস্কার করা হবে তা বাজেটে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। মূল্যস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। মাননীয় স্পিকার, আমাদের দেশে কয় লক্ষ কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কিনা, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে, মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না মাননীয় স্পিকার। অথচ স্বাস্থ্য খাতে এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ এখনো চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও একটি বড় কারণ। এই সব কিছু মিলিয়ে আমরা ফিল করেছিলাম যে 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করা হয়েছে, চমৎকার, কিন্তু সেখানে যদি সুশাসন টপিকটুকু থাকতো তাহলে হয়তো আমরা স্বস্তি পেতাম। আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরো অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না মাননীয় স্পিকার। সর্বশেষ আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে চাই, যদি সুযোগ দেন আমাকে। জি, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের এই দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার মন্ত্রণালয় যে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত পরিতাপের। তার পাশাপাশি একটি বিষয় দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাজেটে যে অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে আর বিএনপির যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সংসদে শুনেছি, তার মধ্যে একটি বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে কথায় কথায় যে কোনো সরকার দলীয় সংসদ সদস্যরা সুযোগ পেলেই বলেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, নানানভাবে লাইনে লাইনে বাস্তবায়ন করা হবে, কিন্তু জুলাই সনদের বিশেষ স্পেসগুলোকে সামনে রেখে এই বাজেটে কি বরাদ্দ হয়েছে? শুধুমাত্র আমাদের শহীদ আহতদের, পঙ্গুদের জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের আপার হাউস যদি হয় সেই বাজেটটা কবে প্রণয়ন করা হবে এটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। এরকম অসংখ্য বিষয়কে সামনে রেখে বাজেটের সাফল্য আমরা যদি মনে করি যে আকার দিয়ে সমাধান করব, তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছে, কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ প্রয়োজন তা কি দেশে বিদ্যমান? আইন শৃঙ্খলা পরিস্থিতি, নীতিগত অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন অনানুষ্ঠানিক ব্যয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করছে। বিদেশি বিনিয়োগ এখনও অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে সরকারের বাজেট ব্যাপকভাবে ঋণ নির্ভর, আমরা সেটা বললাম। সরকার সবার জন্য উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়ন বৈষম্য এখনও প্রকট, বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বঞ্চিত। এ ব্যাপারে বাজেটে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য প্রশ্নের। পরিশেষে বলতে চাই, অগ্রাধিকার নির্ধারণই যথেষ্ট নয়, সেই অগ্রাধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন, জবাবদিহিতা এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়। আমরা বিগত কয়েকদিন ধরে এই সেকেন্ড সেশনে আমাদের নতুন বাজেট নিয়ে আলোচনা করছি। অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে এমন একটা বাজেট আমরা বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করেছি, যেই বাজেট জনগণ বান্ধব, যেই বাজেট আগামী বাংলাদেশ গড়বার জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আমি আছি। সেই জায়গা থেকে একটু আমাদের পার্লামেন্টারি সকল কলিগসের জন্য মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই।
আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকে পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদ নেতা এটা প্রথম থেকে পরিষ্কার করেছিলেন এবং উনি পরিষ্কার দেখিয়েছেন। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকেও ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার দেখিয়েছেন যে লং টার্ম জাতীয় বিনিয়োগের বাজেট আমরা প্রথমবারই দেশ জাতির সামনে প্রেরণ করেছি। সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে টোটাল এডুকেশনের জন্য। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফাউন্ডেশনাল নলেজ এখানে তৈরি হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6-এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন, তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো জনগণের জন্য তুলে ধরব। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকেই পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসরি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি, আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যে এই শব্দগুলো আসলে এই সেক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই, যেই নতুন সমৃদ্ধর বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান। যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে করতে চাই, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে। এবং শিক্ষার ইনভেস্টমেন্ট, এই যে অনেক আলোচনা হয়েছে আমাদের এই বাজেট নিয়ে, যে আমরা এই বাজেটে সাপ্লাই সাইড এক্সপ্যানশন নিয়ে কি দেখিয়েছি। এগেন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের বাইরেও অনেক বিশেষজ্ঞরা এগুলো নিয়ে আলোচনা করেছেন। সাপ্লাই সাইড এক্সপ্যানশনে আমরা কি করেছি। প্রথমত আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি, পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি। আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2% মানে এর আগে 1.3, 1.4 এইরকমভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরো বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের দেশে গত 20 বছরে, আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এইভাবেই বদলাতে চাই। আপনারা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলে যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার। ধন্যবাদ। রাইট অনারেবল মেম্বার মিস্টার হাজ্জাজ। আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষক পরিবারের সন্তান। এই সুবাদে সময়ের ব্যাপারে একটু বিবেচনা করবেন। আমি আপনি দুজনে খুব প্রাউডলি এই কথাটা বলি যে আমরা কৃষক পরিবারের সন্তান। প্লিজ বলেন। থ্যাংক ইউ। আমি আজ মহান সংসদে দাঁড়িয়ে 2026-27 অর্থ বছরের ঐতিহাসিক বাজেটকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক আত্মবিশ্বাস, উন্নয়ন দর্শন এবং ভবিষ্যৎ নির্মাণের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। আমাদের স্বপ্নদ্রষ্টা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে 17টা বছর পরবাসী জীবনযাপন করেছেন। সেই মানুষটা 17 বছর পর যখন দেশে প্রত্যাগমন করলেন, দেশের মানুষ ভেবেছিল ক্ষোভের কথা আসবে, দুঃখের কথা আসবে, প্রতিশোধের কথা আসবে, কিন্তু সব কিছু গুড়িয়ে দিয়ে আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই সুবাদেই মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন, যা দেশের একটি খাতে অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে। 9,38,000 কোটি টাকার এই বাজেট প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আজ সংকোচনের নয়, সম্প্রসারণের, স্থিতিশীলতা, টেকসই প্রবৃত্তির পথে অগ্রসরমান। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে। সরকার সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য পণ্যের উপর অগ্রিম আয়কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে, যাতে করে জনজীবনে স্বস্তি ফিরে আসে। মাননীয় স্পিকার, শিক্ষার চেয়ে বড় বিনিয়োগ হতে পারে না। মাননীয় স্পিকার,
দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকার শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। স্বাস্থ্য খাতে প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ দিয়ে আধুনিক হাসপাতাল, ওষুধ সরবরাহ, চিকিৎসা শিক্ষার উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের কৃষক দেশের অর্থনীতির চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবারের বাজেটে কৃষি খাতে 43,335 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষি উৎপাদন, সেচ, গবেষণা, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এটি প্রমাণ করে আমরা শুধু বড় বাজেট দিচ্ছি না, আমরা দিচ্ছি দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত বাজেটের ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্যগুলো হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, অবকাঠামো শিল্পায়ন বৃদ্ধি, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা সংস্কার, ডিজিটাল ও স্মার্ট অর্থনীতি গঠন, সামাজিক নিরাপত্তা জোরদার করা। মাননীয় স্পিকার, যারা এই বাজেট নিয়ে সমালোচনা করেছেন তারা একটি মৌলিক বিষয় ভুলে যাচ্ছেন। উন্নয়ন কখনো স্থবির বাজেট নিয়ে সম্ভব নয়। বড় অর্থনীতির জন্য বড় বাজেটই বাস্তবতা। মাননীয় স্পিকার, সমালোচনা গণতন্ত্রের অংশ, কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক, বিকল্পভিত্তিক এবং দায়িত্বশীল। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি এখানে সমালোচনা আছে কিন্তু কোনো বাস্তব বিকল্প পরিকল্পনা নেই। মাননীয় স্পিকার, যারা বলেন এই বাজেট বড়, আমি তাদের বলি, একটি দেশ যখন উন্নয়নের পথে এগোয় তখন বাজেট ছোট হয় না, বরং বাস্তবতার সাথে তাল মিলিয়ে বড়ই হয়। মাননীয় স্পিকার, ঘাটতি শব্দ শুনলেই বিরোধীরা ভয় দেখাতে শুরু করে, কিন্তু তারা জানে না আমাদের ঘাটতি আছে কিন্তু তা পরিকল্পিত, আমাদের ব্যয় আছে কিন্তু তা উৎপাদনমুখী। মাননীয় স্পিকার, পরিশেষে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এ বাজেট থেমে যাওয়ার নয়, এ বাজেট পিছনে ফেরার নয়, এ বাজেট একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বাজেট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 344 মার্দিয়া মমতাজ। মাননীয় সদস্য মার্দিয়া মমতাজ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরও একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম, আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে এনবিআর 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআরের উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআরের নাই। এটা বারবার বলা হচ্ছে কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি রাজনৈতিক কুধারণা, কারণ এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে সরকার বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে, যেটি সুস্পষ্ট অসত্য।
মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি, একজন মা আমাকে ফোন করেছেন, উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন, উনি কাঁদছিলেন, উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম, আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরিদের সাথে করা হয়, তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন, তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5%-এর একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল, আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি, এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোত্থেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে বলি যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আপনাদেরকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমান পয়সা দিব। আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলি আপনারা এমপ্লয়মেন্ট তৈরি করেন, আপনাদেরকে আমরা ভর্তুকি দিব কিংবা আপনাদেরকে আমরা বরাদ্দ দিব। এভাবে তাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া প্রয়োজন, মাননীয় স্পিকার। সুতরাং এইখানে শিক্ষা বাজেটে বিশেষ করে আমাদের আরও বেশি স্পেসিফিক এবং বিস্তারিত বাজেটের নির্দেশনা প্রয়োজন। সবশেষে একটি সংখ্যা বলছি যে পরিচালন ব্যয় যদিও বলা হচ্ছে যে এবার পার্সেন্টেজে কমেছে, কিন্তু বাজেটের সাইজ যেহেতু বড়, তাহলে আগের বছরের থেকে প্রায় 6,22,000 কোটি টাকা বেশি পরিচালন ব্যয় নিয়ে এই বাজেটটি আমাদের সামনে পেশ করা হয়েছে। তো এটার ব্যাপারে আসলে এই স্ট্যাটিস্টিক্সগুলোর ব্যাপারে সততা দরকার ছিল, যে পার্সেন্টেজের ক্ষেত্রে কমানো হলেও আসলে এটা টাকার অঙ্কে বেশি। মাননীয় স্পিকার, বাজেট আসলে একটা দেশের মানুষের এবং সরকারের সাথে একটি সামাজিক চুক্তি। সুতরাং এখানে বাস্তবসম্মত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর 1 মিনিট প্রার্থনা করছি। জি প্লিজ, জি। আপনি কন্টিনিউ করেন, 1 মিনিট সময় বরাদ্দ হলো। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন, তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম, তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা, আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি মানুষ একটু বুঝেছে। আরও কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরও কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন, এখানে লেখা যে আরও 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করেই আমরা সামনে এগোতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও।
আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এমরান আহমদ চৌধুরী। জনাব এমরান আহমদ চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংসদে উপস্থাপিত 2026-27 সালের অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বাজেট সংখ্যার দিকে থেকে শুধু নয়, এটি দেশের সাধারণ মানুষের একটা ভাগ্য উন্নয়নের একটা দলিল, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনমুখী বাজেট পেশ করার জন্য আমি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এদেশের মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটু আগে সংসদে যেটা দেখলাম, বিশ্বকাপ শুরু হয়েছে, আমরা দেখেছি, আমরা প্রায় খেলা দেখি রাত্রে বসে। অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। আমরা আমাদের সম্মানিত বিরোধী দলের কাছ থেকে আমরা দেখলাম তারা যেভাবে অফেন্সিভ হচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে ডিফেন্সিভ পজিশনে তারা খেলার জন্য তারা রেডি হচ্ছে। কারণ হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে কারো নাম উল্লেখ করেন নাই, কারো কোনো ধরনের কোনো কঠিন কোনো বাক্য ইউজ করেন নাই। শুধু যে লোকটা করেছে তার ডেজিগনেশনটা উনি বলেছেন। উনি এমন কোনো খারাপ কথাও বলেন নাই। তার জন্য ওনারা যে পরিস্থিতি ক্রিয়েট করলেন, এ থেকেই বোঝা যায় যে ওনারা তাদের যে কার্যক্রম যেটা এটাকে দেখার জন্য, মানে বাজেট, এই যে গণমুখী বাজেট পেশ হয়েছে, এই বাজেটের দৃষ্টিতে সরিয়ে নেওয়ার জন্যই ওনারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। আমি মনে করি এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের, এটা শুধু এই 1 বছরের না, এটা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো বাজেট হয়েছে। আপনারা দেখেছেন ট্যাক্সেশনের সাথে প্রতিটা জায়গায় 2028-29-এ 2029-30-এ কী হবে সেই নির্দেশনাটুকু দেওয়া হয়েছে। এর চেয়ে যে ভালো বাজেট আমার মনে হয় দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত দিয়েছে বলে আমি মনে করি না। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে কেউ কিছু কথা বলে নাই, কারণ বাজেটের যে খাতগুলোকে দেওয়া হয়েছে প্রতিটা খাতে আমরা সর্বোচ্চ সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এসব সব কিছুতেই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে অত্যন্ত এক্সক্লুসিভ, অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু সবাই বলছেন, যারা আমার মাননীয় বিরোধী দলের আমাদের বন্ধুগণও বলছেন যে বাজেট বাস্তবায়ন নিয়ে ওনারা বলছেন। আমরা যদি বাস্তবায়ন করতে পারি তা আপনাদের সমস্যা কি? আমরা যদি খেলি, বড় বাজেট নিয়েই আমরা খেলবো, বড় বাজেট নিয়ে বাস্তবায়ন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব। সেটাই আমাদের নেতা তারেক রহমান, সেটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য আমরা বড় বাজেট দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বাজেট দিয়েছি। এর আগে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমান সাহেব গণতান্ত্রিক সরকারের মধ্যে সর্বোচ্চ বাজেট পেশ করেছিলেন, এবং আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আজকের এই বর্তমান সরকারের নতুন বাজেট পেশ করেছেন। আমাদের সেই 2004-5-6 অর্থ বছরে যেটা ছিল আমাদের জিডিপির বাজেট ঘাটতি, যেটা আমি বাজেট ঘাটতি সম্বন্ধে বলছি, 2,43,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা। তৎকালীন বাজেট ঘাটতি ছিল 2.90%। আর আমরা দেখেছি 2023-24 অর্থ বছরে সেটা ঘাটতি 4.05%, 4.05। এবং বর্তমান 2026-27 অর্থ বছরে বাজেট ঘাটতি রাখা হয়েছে 3.60% আমাদের টার্গেট। আমরা যদি টার্গেটটা ফিল আপ করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি মনে করি বাজেটের যে অবস্থা, এই বাজেট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ইশতেহারে। যেটা মাননীয় স্পিকার, 41 লক্ষ পরিবারের প্রধান আমাদের নারীকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কোন রাষ্ট্রে সেটা করা হয় আপনারা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারেন? সেটাই সম্ভব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে, অন্য কোনো রাষ্ট্র করতে পারে না। এভাবে খুব কম উদাহরণই আছে। মাননীয় স্পিকার, কৃষকদেরকে 2500 টাকা করে দেওয়া হবে। এই যে সামাজিক নিরাপত্তা প্রতিটা এইজের মানুষদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, খাল খনন পুনর্খনন কাজে যে টাকাগুলো ব্যয় হচ্ছে, সেখানে দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ সেখানে ইনক্লুসিভ হচ্ছে, যাদের দৈনন্দিন জীবনটাকে আরও ঊর্ধ্বমুখী করবে, তাদের আয় বৃদ্ধি হবে।
সেটা কি খারাপ বাজেট হবে মাননীয় স্পিকার? 65 বছর আমাদের সিনিয়র সিটিজেনদেরকে যেখানে মেট্রো রেলে 25% ছাড় দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, সেখানে ওনারা কী সমালোচনা করবেন? আমি তো জানি আমাদের ব্যক্তিগতভাবে অনেক বিরোধী বন্ধুদের সাথে কথা হয়েছে, একজন বলেছেন যে আমি বাজেটের সমালোচনা করার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না মাননীয় স্পিকার। এইটাই অনেক তাদের বের হচ্ছে মাননীয় স্পিকার। মা শিশু আমাদের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে মাননীয় স্পিকার। যে দেশের অর্ধেকের বেশিরভাগ নারীরা, এই নারী বোনদেরকে প্রাধান্য দিয়ে বাজেট পরিণত হয়েছে। মা শিশুদেরকে স্বাস্থ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতিটা মাসে 850 টাকা হারে ভাতা প্রদান করা হবে। এটা একজন দরিদ্র নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা অংশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 65,000 ক্যান্সার রোগীকে 50,000 টাকা করে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এটা কি কল্যাণ রাষ্ট্রের লক্ষণ নয় মাননীয় স্পিকার? এইটাই কল্যাণ রাষ্ট্র। আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একদিন, সেদিন দেরিন বেশি দূরে না, অনতি বিলম্বে আমরা বাংলাদেশকে একটি পিওর কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা পরিণত করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমাকে দয়া করে 2 মিনিট সময় যদি দেন বাড়ায় আমি কৃতার্থ হব মাননীয় স্পিকার। আপনি আমার কলিগ এবং আমাদের আইনজীবী নেতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার অঞ্চল সিলেট, আমাদের সিলেটে যেতে মাননীয় স্পিকার মাননীয় সদস্য 2 মিনিট টাইম চেয়েছেন, 2 মিনিট বরাদ্দ করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বাড়ি সিলেট যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে বাই রোডে মাননীয় স্পিকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জুন তিনি সিলেটে যাবেন, উনি বাই রোডে যাবেন, আসবেন আবার আমাদের সিলেটের প্লেনে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, উনি নিজেও কষ্ট পেয়েছেন যখন নির্বাচনের সময় গিয়েছিলেন, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই অবস্থান থেকে দয়া করে রেহাই দিন। আমরা সেখানে আমাদের সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। এটা মাননীয় স্পিকার, রেল লাইন নেই, একটা নতুন রেল স্থাপনের জন্য যাচ্ছে মাননীয় স্পিকার। সিলেট অঞ্চলের মানুষ বাসেও যেতে পারে না, রেলেও যেতে পারে না। বিমানের মাননীয় স্পিকার ভাড়া এত বেশি, পাশাপাশি বিমান এত বেশি নাইও। আমরা কীভাবে যাবো মাননীয় স্পিকার? তাইলে তো আমাদেরকে বাদ দিয়ে দিবেন। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, ওনার শ্বশুর বাড়ি সিলেট, আমাদেরকে কীভাবে বাদ দিবেন আপনারা দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজার গ্যাসের অঞ্চল, এখান থেকে গ্যাস উৎপন্ন হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গ্যাসের সংযোগ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ পাওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে, কিন্তু সেটা যায় নাই মাননীয় স্পিকার। মাত্র 10 ভাগ মানুষও গ্যাস পায় নাই। এখনও মানুষ গ্যাসের অভাবে সেখানে মানুষ কিন্তু ভিতরে ভিতরে জ্বলছে। আমি দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে এই মহান সাহিত্য সংসদে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে গ্যাস দেওয়ার জন্য অন্তত গ্যাসের মাধ্যমে আমরা সেটা করতে পারি। মাননীয় স্পিকার, আমি পরিশেষে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ দিতে চাই। আমার সিলেটের সিলেট টু শেওলা সুতারকান্দি লাইনে 6 লেন এবং 4 লেনের রাস্তা করে দিয়েছেন উনি মাননীয় স্পিকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2506 কোটি টাকার প্রজেক্ট, তার জন্য সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে, আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 30 মাননীয় সদস্য আরিফা সুলতানা। মাননীয় সদস্য আরিফা সুলতানা, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আমি এই গণমুখী বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এই বাজেটের লক্ষ্যমাত্রা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং সাধারণ মানুষের যানমান উন্নয়ন। মাননীয় স্পিকার, এই বাজেটের ইতিবাচক দিক হল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব প্রদান। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 2,79,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা প্রমাণ করে সরকার মানুষের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আজকের বিশ্বে উন্নয়নের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ। একটি শিক্ষিত,
দক্ষ এবং সুস্থ জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে দেশের ভবিষ্যতের জন্যই বিনিয়োগ। মাননীয় স্পিকার, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের জন্য ভর্তুকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ এই বাজেটকে আরও গতিশীল করবে, আমি আশা রাখি। মাননীয় স্পিকার, গ্রামের মানুষ যাতে উন্নয়নের সুফল পায় সেই লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো, সড়ক, সেতু, বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শহর ও গ্রামের বৈষম্য কমবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এই বাজেট ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাত, স্টার্টআপ উদ্যোগ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের যুব সমাজ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, এই বাজেট শুধু সংখ্যা নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। সরকার সুশাসন, সুস্থতা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এই বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও গতিশীল ভিত্তির উপর দাঁড় করানোর উদ্যোগ এতে প্রতিফলিত হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য শুধু আজকের বাংলাদেশ নয়, আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনের একমাত্র পথই হল 2026-27 অর্থবছরের এই বাজেট। পরিশেষে শুধু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, এই গণমুখী, উন্নয়ন বান্ধব এবং দূরদর্শী বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমার বক্তব্য আজকে এটুকুই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মৌলভীবাজার 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ। জনাব নাসির উদ্দিন আহমেদ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী এবং ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী এমন একটি বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন যে বাজেটটি সম্পূর্ণরূপে সত্যিকার অর্থে একটা গণমুখী, বাস্তববাদী এবং শতাব্দীর শ্রেষ্ঠ বাজেট হিসাবে আমরা মনে করি। মাননীয় স্পিকার, যেখানে অত্যন্ত সুন্দরভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা খাতের সম্প্রসারণের কথা বলা হয়েছে, যেখানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যেখানে গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে, যেখানে সামাজিক ন্যায় বিচার এবং সমতার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, যে বাজেটটি আমাদের সম্মুখে এই মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উত্থাপন করেছেন আমাদের সকলের উপস্থিতিতে, এই বাজেট বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে, এটা আর কোনো বাজেটে কোনো দিন অন্ততপক্ষে আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। মাননীয় স্পিকার, আমি শুধুমাত্র একটি কথা এখানে সংযোজন করতে চাই। শিক্ষা খাতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন 18,000 কোটি টাকার মতো, এই বাজেটের যে পরিমাণটা, এটা দেখে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা অনেকে মনে করতেছেন যে এখানে মনে হয় কোনো পুকুর চুরির ব্যাপার আছে। তার জন্য একটু আগে আমাদের একজন মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্যের মাঝে মনে হচ্ছে যে 14,000 কোটি টাকার এখানে কোনো প্রয়োজন ছিল না। এটা মনে হয়
এমনি এমনি বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই শিক্ষা খাতকে একটি উন্নত শিক্ষাক্ষেত্র পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন এবং আমরা দীর্ঘদিন থেকে এই শিক্ষা খাতকে একটা উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের জাতিকে ওনার যে পরিকল্পনা রয়েছে আমরা কিন্তু সেই অনেক দিন আগের থেকে আমরা লক্ষ্য করে যাচ্ছি যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে আগামী বাজেটে অর্থাৎ যেটা গত দিন ঘোষণা করা হয়েছে সেই বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলে বেড়াচ্ছেন এই বাজেটে আগামী দিনে প্রাথমিক শিক্ষা খাতে আমাদের বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে, আমাদের বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে স্কুল ড্রেস দেওয়া হবে, তাদের স্কুলের ব্যাগ দেওয়া হবে, তাদেরকে স্কুলের জুতা দেওয়া হবে। তাহলে কি আমরা সেখান থেকে বুঝতে পারি না মাননীয় স্পিকার যে এই খাতে কিন্তু এটা বড় ধরনের একটা বরাদ্দ আসবে। সুতরাং আমরা মনে করি এই জাতিকে যদি পূর্ণাঙ্গ রূপে একটা শিক্ষায় রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে, যার জন্য প্রাথমিক শিক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই ধরনের একটা বাজেটটি উপহার দিয়েছেন, যা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে যেটা বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার উপস্থাপন করা অনেক কষ্ট। আমি গত পরশুদিন আমার নিজ এলাকায় গিয়েছিলাম এবং আমি সেখানে আমার উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সাথে শিক্ষার মান উন্নয়নে আমাদের একটা কর্মশালা ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম। আমি সেখানে উপস্থিত হয়ে দেখেছি মানুষের ভিতর যে স্বতঃস্ফূর্ততা এবং এই বাজেটের সম্পূর্ণ বাজেটের বিষয়ে মানুষ যে তাদের স্বতঃস্ফূর্ততা, মানুষের যে গ্রহণযোগ্যতা, এটা অন্য কোনো দিন কোনো বাজেটে আমরা আর পরিলক্ষিত আমাদের কাছে হয় নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কথা এখানে বলতে চাই, আমাদের বিরোধী দলীয় নেতারা এই সংসদে আমাদের একজন গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সংসদ বিগত সেশনে এবং আজকে এই সেশনের বাজেট অধিবেশনের 2 দিন থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই ব্যক্তি, এই সংসদ সদস্য যেহেতু প্রধান অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার অনেক সময় এই মহান সংসদে অনেক ভূমিকা রাখেন এবং উনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সরকারি দলের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত এই সংসদে উপনীত করেন। এটাই হয়ে গেছে মাননীয় স্পিকার, এটা একটা ওনাদের জন্য মহা যন্ত্রণা। আমি বলতে চাই এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনারা প্রথম থেকে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো সময় সংসদে এবং সংসদের বাইরে যেভাবে আপনারা ওনার বিষয়ে যে আলোচনা করে যাচ্ছেন, এটা আমরা মোটেও সুন্দরভাবে দেখতেছি না। আমরা মনে করি এরকম একজন সালাউদ্দিন আপনারা প্রতিষ্ঠিত করেন, সৃষ্টি করেন, তারপরে যদি আপনারা সমালোচনা করেন আমরা মেনে নিব। আপনারা মনে রাখবেন এই সালাউদ্দিন সাহেব আপনার আমার সৃষ্টি নয়, এই সালাউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার সৃষ্টি করা সালাউদ্দিন। সুতরাং এই মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিট সময় দিলাম, বাজেট নিয়ে কথা বলুন দয়া করে। স্পিকার, আমি এই বাজেটের পক্ষে আমার এলাকার 2টি বিষয় নিয়ে আমি আপনার সম্মুখে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে এই জ্বালানি সংকট নিয়ে দেশের অনেক সমস্যা চলতেছে। আমি আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সময়ে এটা নিয়ে সরকার বিভিন্ন গবেষণা করেছিল, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পিট কয়লা নামে একটা জ্বালানি দ্রব্য আসে, যেটা আমার নিজ উপজেলায় হাওরের চাতলাবিল নামে একটা জায়গায় এটা পরিলক্ষিত হয়েছিল এবং এটা নিয়ে জ্বালানি অধিদপ্তর থেকে বিভিন্ন সার্ভে করা হয়েছিল, যেখানে পরিমাপে প্রতীয়মান হয়েছে একটা সময়ে যে বর্তমান যুগে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানির দরকার হয় সেটা 30 বছর পর্যন্ত জ্বালানি এখান থেকে উৎপাদন করা সম্ভব হবে। এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর
সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমি বিগত দিনে আমার নির্বাচনী এলাকার আরেকটি অংশে পেট্রোলের উত্তোলন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। মাননীয় স্পিকার, আমি বলেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা পরিদর্শন করে উনি নিজ হাতে এসে ঢাকায় ফিরে এসে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওইখানে তেল উত্তোলনের জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু 1981 সালে আমাদের এই মহামান্য নেতা যখন ইন্তেকাল করেন, তার পরবর্তীতে ভারতের পার্শ্ববর্তী এলাকায় এই তেলের খনিটি হওয়ার কারণে ওইখানে অলৌকিকভাবে আমাদের অজান্তে এটার উত্তোলনের বিষয়টা এখানে হয়ে যায়। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটার উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। জনাব মনিরুল হক চৌধুরী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাতে চাই, দীর্ঘ 63 বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে গতকাল সারা রাত বাজেট পড়েছি। আমি প্রত্যয়ন করে বলতে চাই, অর্থমন্ত্রীকে উপস্থিত 2026-27 সালের অর্থ বছরের এই ঐতিহাসিক যুগান্তকারী বাজেট সর্বকালে সর্বশ্রেষ্ঠ এবং গণমুখী। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে তারা বলেছিল কুমিল্লা ঢাকা রেললাইন করবে। পাকিস্তান দরপত্র করেছিল, বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। 2005 সালে 3 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অনুরোধে চায়না গভর্নমেন্টের মধ্যে সার্ভে করেছিল এই লাইনের। ইতিবাচক ছিল। কুমিল্লার আগে কু আছে, শেখ হাসিনা এটা করতে দেয় নাই। আমি তারেক রহমানকে, মন্ত্রিপরিষদকে, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা কুমিল্লা, নোয়াখালী, সিলেটের সাথে 2.5 ঘন্টা দূরত্ব সময় কমাবে ট্রেনে যাওয়ার জন্য। সাথে সাথে ট্রেনমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছে, এটি আজকের এই সংখ্যাধিক্যের এই দেশে যথাযথ। মাননীয় স্পিকার, এই বাজেটটি মোট আয় 6,55,000 কোটি, মোট ঘাটতি 2,43,000 কোটি। আগামী অর্থ বছরের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5, মুদ্রাস্ফীতি 9.4 থেকে কমিয়ে 7.5 আনা। মাননীয় স্পিকার, আমরা যখন আন্দোলন করি, তৎকালীন সরকারের সাথে বিক্ষুব্ধ আওয়ামীপন্থী কিছু লোকের সাথে কথা হয়েছিল। একটি প্রশ্নই করেছিল, দেশ যেভাবে চলে গেছে এই দেশ চালাতে অর্থ পাবে কোথায়? জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দেই, সাহস আছে। আপনারা স্পিকার সাহেব আর ডেপুটি স্পিকার সাহেব সংসদে বসলে স্বাভাবিক নিয়ে বামপন্থী হয়ে যান, কিন্তু একটু সতর্ক থাকেন। এই কথা তো বলতেই পারি। তারাও বলেছে শেখ হাসিনা বিদায়ের পর তারেক জি আসবে না, আসতে পারবে না, আসলেও দাঁড়াইতে পারবে না, দাঁড়ালেও নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেও ক্ষমতা দিতে পারবে না। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলেই গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে।
একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মানলো যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো আমি, এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি, আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনে আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজরাইলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, জি জি, মাননীয় সদস্য দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, জি, জি, এখানে জি, জি, আমাকে জি। অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই সাহেব চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, ভারত তো যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তাহের ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তাহের ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। আপনারা, মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি, মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা বসেন দয়া করে। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বসেন, আপনারা বসেন। মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করি না। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন। ওনাদের বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। আপনারা বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বলতেছি। মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অন দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আমি মাননীয় সদস্যবৃন্দ, Thank you. all the honorable members of the parliament, প্লিজ একটু শুনুন দয়া করে। আপনারা আমরা সকলেই জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি, আমাদের অনার আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। মিস্টার চৌধুরী, আপনি আপনার বক্তব্য শেষ করুন, বাকি যে সময়টুকু আছে। ধন্যবাদ সকলকে। যে সময়টা নষ্ট হয়েছে এটা অ্যাড করবেন। আমি আবারও বলি, এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই। যদি কোনো শব্দ আকার ইঙ্গিতে কারো আত্মপ্রবণে লেগে থাকে, অবশ্যই আমি অনুরোধ করব আপনি এক্সপ্রেস করবেন। আমার মনে হয় ভুল বুঝেছেন, এটা বোঝার শক্তি সবার থাকে না। মাননীয় স্পিকার, ওনাদের সম্পর্কে এই জন্য বলবো, পাকিস্তান আন্দোলন, জিন্না মওদুদি মাদাদির ভূমিকা আমার লেখা নয়, বইটি পুরনো। সেদিন পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করতে গেছি মুক্তিযুদ্ধের সময়, তখন তারা সমর্থন করেছে। কেন? তখন তারা সমর্থন করেছে। এর পরবর্তী পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া অনেক বিরোধিতার মুখে জাতীয় ঐক্যের প্রশ্নে শহীদ জিয়া যে ঐক্য সৃষ্টি শুরু করেছিলেন, তাকে নিয়ে, জামাতকে নিয়ে। মাননীয় সদস্য, আচ্ছা আমি তো এই চেয়ারটাতে বসা, দয়া করে সকল সদস্য যদি এভাবে হাত উঠান, সো হোয়াটস দ্য রুল দ্যাট আই হ্যাভ বিফোর ইউ। মাননীয় সদস্য, আপনার 4 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, বিকজ ওই সময়টা আপনি কথা বলতে পারেননি। 4 মিনিট সময় আপনাকে দেয়া হলো অতিরিক্ত। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি বললে এমনি বসে পড়ব, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার। বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি, বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে 2-4টা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন ডাকেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন। যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটল, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে? মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, দরকার হলে জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম 4 বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলবো। আজকের এই বইতে উল্লেখ আছে, স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম। তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিবেচনা মধ্যে সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। না হইলেও হবে। যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিনই হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন,
আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আরেকটা ফাইল দেব আমি নেতাকে। এই ফাইল, একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে। তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা করি। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।